নমস্কার। শুরু করছি অবিশ্বাস্য ঘটনা। আজ তোমাদের যে ঘটনাটি শোনাতে চলেছি এটা একটু অন্যরকম হতে চলেছে। যিনি ঘটনা লিখে পাঠিয়েছেন তার নাম ঘটনার শেষে সবাইকে জানাবো। আজকের ঘটনার নাম বা টাইটেল শুনেই তোমরা বুঝতে পারছো যে এটা কোনো প্ল্যানচেটের ঘটনা নয়। বন্ধুরা, ঘটনা শুরু করার আগে তোমরা যারা আমাকে ঘটনা লিখে পাঠাতে চাও তারা অবশ্যই মেল করো অথবা রেকর্ডিং করে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। চলে আসবো পরের শনিবার ঠিক রাত 10টায় তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো নতুন ঘটনা নিয়ে আর একটি নতুন এপিসোড। দেরি না করে শুরু করছি আজকের ঘটনা। এর আগে যে প্ল্যানচেট ঘটনাগুলো আমি দিয়েছি সেখানে কোথাও আত্মাদেরকে ডেকেছি এই কারণে কোনো কিছু ভবিষ্যৎ জানবো বলে, কোনো জায়গায় প্ল্যানচেটে অপর আত্মা চলে এসে সে তার নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে এসছে বা তার খুনিকে ধরিয়ে দিতে এসছে। কোনো কোনো জায়গায় আমরা প্ল্যানচেটে দেখেছি সে নিজের একটা বসত বাড়িকে রক্ষা করছিল, সেই বাড়িটাকে কারোর হাতে তুলে দেওয়ার জন্য এই প্ল্যানচেট হয়েছে এবং প্রেতাত্মারা যা বলে গেছে সেটা ভালো হয়েছে, যা পরবর্তীকালে হুবহু মিলে গেছে। আর আমরা যারা গল্প শুনতে ভালোবাসি, ঘটনা জানতে ভালোবাসি, তারা কম বেশি প্ল্যানচেট সম্পর্কে জানি। কিন্তু বন্ধুরা, এবারে যে ঘটনাটি আমি তোমাদের সামনে বলছি এটা কোনো প্ল্যানচেট নয়। চলে আসছি ঘটনাতে। দিদি, গত বছর এই সময় আমার জীবনের সবথেকে খারাপতম দিনটা আমি দেখেছি। আমি এমন একটা পরিস্থিতিতে পড়ে যাই, লকডাউনের পর থেকেই এটা তুমি বলতে পারো যে আমার পরিস্থিতিটা একদিনে আসেনি। লকডাউনের পর থেকে এই পরিস্থিতিটা নামতে শুরু করে। লকডাউনে ক্রমশ আমার বিজনেসটা খারাপের দিকে যায়। অনেক এফোর্ট করেছি বলতে পারো, হয়তো টাকা পয়সা দিয়ে খেটে। একটা সময় এমন একটা এসে যায় যখন দিদি কোনোখান থেকে কোনো রকমভাবে কিছু এগোনো যায় না। ধীরে ধীরে আমার মন ভাঙতে শুরু করে। আমি বিজনেসে সব কিছু হারাতে শুরু করি, লোকের কাছ থেকে ক্রমশ ঋণ নিতে শুরু করি এবং পাওনাদারদের সংখ্যা বাড়ির উপর বাড়তে শুরু করে এবং শুরু করে আমার নেশা করা, মদের নেশা। বুঝতেই পারছো কী করব। বিজনেসে রমরমিয়ে চলছিল, একদিন হঠাৎ করে বিজনেসটা ডুবতে শুরু করে। গ্রাহক কমে যায়, আমি যা ইনভেস্ট করছি তার কিছুই পাওয়া যাচ্ছে না, ঋণের পর ঋণ জমা হচ্ছে। অনেকবার ভেবে দেখেছি যে বেঁচে থাকাটা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে দিদি, মরে যাওয়াটা হয়তো সহজ। জানো, সময়টা যদি একদম উল্টো চলে তাহলে হয়তো বিষও তোমার কাছে কাজ করে না, হয়তো জলে ডুবে গেলেও বাঁচানোর জন্য কেউ দাঁড়িয়ে থাকে। আমাদের জীবন হয়তো এটা শেখায় যে কিভাবে তুমি লড়বে। এই সময় আমি যেমন নেশা বাড়িয়েছি, ঠিক কথা, আমি অনেকবার চিন্তা করেছি যে এই বিজনেসটাকে বন্ধ করে দিয়ে আমি আরেকটা বিজনেসের দিকে তাকাবো, যাকে বলে একটা হোটেলই খুলবো, রাস্তায় খুলে চেষ্টা করব। কিন্তু এতটা দুর্দশা যে হয়তো দিদি তোমার অবাক লাগবে যে হ্যাঁ, দুটো রুটি করে কি তারা দোকান দিতে পারতো না, বা কোনো চায়ের দোকান কি দিতে পারতো না? দিদি, হট করে চায়ের দোকানে নেমে যাওয়া যায় না। হয়তো
তোমার হয়তো মনে হতে পারে যে অর্থর দিক থেকে কি করে আমার এতটা অহংকার হতে পারে যে এদিকে খাবার জুটছে না কিন্তু চায়ের দোকানও খুলবো না। দিদি, সব কিছু হয়তো সম্ভব হয় না বলে আমি সেই কাজগুলো পারছিলাম না, বা আমার অহংকার কোনো কিছুর জন্য হচ্ছিল না। একদিন মোবাইলে বসে বসে আমি শুরু করিও নানান ভিডিও দেখা, নানা রকমভাবে একটা সোশ্যাল মিডিয়ার একটি ভিডিওতে কিছু জিনিস দেখতে পাই। ওখানে একটা স্পিরিচুয়াল কিছু মানে নিয়ম রীতি আমাকে বলা হয়, আমাকে বলে না, ওখানে বলে, এবং আমি সেইগুলো সম্পূর্ণভাবে নোট করি এবং ঠিক যা যা বলে দিয়েছিল ওখানে আমি তাই তাই জোগাড় করে আমাদেরই ওপরতলার একটা ঘর আছে যেটাকে আমরা স্টোর রুম হিসাবে ব্যবহার করি। সবার অজান্তে ওই ঘরটিকে আমি প্রথম পরিষ্কার করি এবং ঠিক করি যে নকশা কাটার কথা বলে তার জন্য জোগাড় করে আনি ভালো মতন একটা চক এবং ওটাকে নানা রকম কিছু, নুন, একটা আসন, ক্যান্ডেল, এসব জিনিসপত্র নিয়ে আসি। এবং এখানে বেশ মানে একটা দরকার যে ফটো, আমি সবই নিজের মতন করে নিয়ে আসি। টাইমটা রাত্রিবেলায় বসতে হবে, রাত 12টার পর থেকে ভালো হয়, কিন্তু বাড়িতে সবাই জেগে থাকার কারণে রাত 12টার পর আমি কখনোই ওই সাধনায় বসতে পারতাম না বা ওই পুজোটাতে করতে বসতে পারতাম না। সুতরাং আমি রাত 12টার থেকে ওটাকে চেঞ্জ করে 1টার সময় করে ফেলি এবং প্রায় 2টো পর্যন্ত কি 2:30 পর্যন্ত করে আবার সেই ঘরটাকে রেখে আমি নিজের জায়গায় ফেরত চলে যেতাম। সত্যি বলতে কি দিদি, প্রথম দিন ঘরটাকে সকলের অলক্ষ্যে মুছে পরিষ্কার করে সময়ের অন্তর অন্তর গিয়ে আসন পাতা, চক দিয়ে ওই কি বলবো নকশা তৈরি করা এবং সমস্ত কিছুর ব্যবহার করা, একটা ক্যান্ডেল জ্বালিয়ে রাখা, সব কিছুর মাঝখান থেকে ঠিক রাত্রিবেলায় 1টার থেকে একটা মন্ত্র, তাকে ডাকতে শুরু করি। একটা স্পিরিটকে ডাকা হয়। আমি কন্টিনিউ কিছু না বুঝে না জেনে শুধুমাত্র একটা ভিডিওর ওপর ডিপেন্ড করে আমি ডাকতে শুরু করি এবং মন্ত্রটা পাঠ করে যাই। কি বলবো দিদি, বিপদে পড়লে যেটা হয় বুদ্ধি নাশ হয়ে যায়। আমি শুধু দেখেছি টাকা, আমার প্রচুর টাকার দরকার দিদি, প্রচুর। আমার সেই টাকাটা যে দেবে, যেভাবে দেবে, আমি খুব খুশি হয়ে যাব যে আমি পেয়েছি। আমি আমার ওখানে একটা অ্যামাউন্ট লিখে আমি ডাকতাম, আমি খুব করে ডাকতাম। জানো দিদি, ঘটনাটি সত্যি হলো। পরদিন সকালবেলায় এক পাওনাদার আমার বাড়িতে এসে, যে মানুষটা আগের দিনও বলেছে যে তুই যদি আমার টাকা আমাকে না দিস এরপরে বা টাকা চাইতে আসবো না, তোকে এইখানে গুলি করে উড়িয়ে দেবো, তাহলে আমার শান্তি হবে, হয় টাকা না হলে তোর প্রাণ। সেই পাওনাদার আমাকে কোনো রকম ফোনও করে না, মেসেজও করেনি, পাওনাদার টাকা চায় না। এমনকি আমি গলিতে বেরোনো, রাস্তায় বেরোনোটাও প্রায় বন্ধ করে দিচ্ছিলাম। আমাকে বলে বাজারে যেতে, আমি বাজার যাই এবং কি বাজারে গেলেও পাওনাদারদের কাছে অনেকের সময় ঋণ ছিল, তারাও আমাকে কিছু বলে না যে কি হলো দাদা, আমি তো এত টাকা পাই, কবে দেবেন, কিছু ভাবুন। যারা বলার এরকম করে টোন কেটে জিজ্ঞাসা করতো, তারাও পর্যন্ত কোনো কিছু বলল না। আমি নোটিস করলাম কেমন যেন সবাই আমার প্রতি বশীভূত। কেউ যেন আমি যদি তার দিকে তাকাই, তারা আমার দিকে তাকাচ্ছে, আমাকে চেনে, কিন্তু যেন বেমালুম ভুলে গেছে যে আমার ঋণ আছে। এটা একটা সময়ের পর আমি সেদিন রাতে
আবার বসি মন্ত্র সব মানে আবার মন্ত্রটা জপ করতে বসি এবং মন্ত্রটা জপ শুরু করে দিই। মন্ত্র জপ করে সেই রাত্রিটা পার হওয়ার পর অবিশ্বাস্য ঘটনা কি জানো, যারা আমার কত দূরের সম্পর্ক, কি ব্যাপার, কোন বন্ধু আমার এটা পর্যন্ত মনে নেই, কবে কোন সময় কোন কলেজে থাকতে কি সময় ধার নিয়েছিল প্রায় 25,000 টাকার কাছাকাছি, আমাকে সেই বন্ধু হঠাৎ এসে টাকা দিয়ে যায়। দিদি সত্যিকারে বলতে কি তোমাকে আজও বোঝাতে পারবো না যে ওই বন্ধুটা আমার কাছে কোনো দিন ধার নিয়েছিল কি না, আমার সেটাই মনে নেই, এখনও পর্যন্ত মনে নেই। এটা সত্যি অবিশ্বাস করার মতন ঘটনা। দেখি 25,000 টাকা আমাকে ক্যাশ দিয়ে যায়, না এটা তোর পাওনা ছিল আমার কাছ থেকে, আরে আমি ঋণ নিয়ে মরে গেলে আমার কি হতো। হ্যাঁ, আমার 25,000 টাকা দেখে আমি জানি টাকাটা আমার ঋণের কাছে নিতান্ত একটা ছোট্ট অঙ্ক, হাতে ওতে কিছু হয় না, কিন্তু আমি একটা জিনিস ভাবলাম, এতে আমার বাড়ি ভাড়াটা মিটে যাবে, হয়তো এটা দিয়ে আমি ওই বিজনেস একটা শুরু করতে পারবো, একটা ফুলের বিজনেস করতে পারবো বা কিছু একটা পারবো। মনের ভেতরে হঠাৎ করে আশা জেগে উঠল। দিদি পরের দিন আবার সাধনায় বসলাম যে এ তো আমার কাজ হচ্ছে। ওইটার মধ্যে এরকম করে দিনটা সংখ্যা ছিল মাত্র 7টা দিন। 7টা দিন আমাকে ওই নাম জপ করতে হবে এবং আমার কিছু কিছু ছিল ওই স্পিরিটকে কথা দেওয়া ছিল যে আমাকে এই জিনিসগুলো আমি তাকে অফার করব, একটা কিছু ধরো তার পছন্দের কোনো জিনিস আছে সেইগুলো আমাকে করতে হবে। আমি ওই 7টা দিনই করেছিলাম। বলবো না দিদি, আমি যে অ্যামাউন্টটা লিখেছিলাম হয়তো ওটা পূরণ হতো। জানো, প্রায় 7টা দিনের ভেতর আমার প্রবলেমগুলো সব সলভ হয়ে যাওয়ার দিকে। আমি যথেষ্ট খুশি। ঠিক 7 দিনের দিন আমার কাছ থেকে একটা ভুল হয়ে যায়। আমার 7 দিনের দিন বলা উচিত ছিল, তুমি যেখান থেকে এসছো বা তোমাকে আমি যেখান থেকে ডেকেছি তুমি তোমার জায়গায় ব্যাক করো এবং শান্তিতে থাকো। পিস, শান্তি, ব্যাক। আমি এই জিনিসটা ভুলে যাই। তাকে আমি ডেকে নিই, কিন্তু তাকে আমি পাঠানো বা তাকে শান্ত করার মতন কোনো কিছু করিনি। দিদি জানো না, আমার ওই সময়টাতে যা যা ভালো চলছিল, বলবো না ভালোগুলো খারাপের দিকে চলে গেছে, তা হয়নি। আমার ঠিক 8তম দিনের দিন থেকে, যেদিন থেকে আমি আর ওই ক্যান্ডেল জ্বালানো বন্ধ করে দিলাম বা অফার করাগুলো বন্ধ করে দিলাম, আমার হঠাৎ কাঁধে ভীষণ যন্ত্রণা, এত যন্ত্রণা শুরু হলো যে মনে হচ্ছে, আমার প্রথম মনে হয়েছে যে আমার কাঁধটাকে কেউ মেরে ভেঙে দিয়েছে। আমার ডান হাতটা ফুলে যায় অকারণ, জানি না কি একটা যায়। আমি সোজা হয়ে বসতে পারছি না, সোজা হয়ে দাঁড়াতে পারছি না, চলতে পারছি না। আমার একদিনের ভিতরে পুরো বিছানায় আমি কাঁধ হয়ে শুয়ে আছি, না ঘাড় নাড়তে পারছি না কিছু করতে পারছি। মাটির দিকে কেমন ঝুঁকে আমাকে বসতে হচ্ছে, দাঁড়াতে হচ্ছে। সময় যত যাচ্ছে নিজে হাতে কিছু করার ক্ষমতা পাচ্ছি না। আমার কাছে মনে হলো আমি কাল পর্যন্ত এতটা সুস্থ ছিলাম, আমি যেখানে আজকে নতুন বিজনেসের জন্য নতুন করে কিছু শুরু করতে চলেছি, আমার জীবনে আবার কিসের ঝড় এলো আমি কিছু বুঝতে পারছি না। বাড়িতে মা, আমার ওয়াইফ সকল মিলে আমাকে বলল যে চিন্তা করার কিছু নেই, ডাক্তার দেখাও, সব ঠিক হয়ে যাবে। বাধ্যগত আমি হসপিটাল যাই, ডাক্তার দেখাই। ডাক্তার তো ভুরি ভুরি লিস্ট দিয়ে দিল, এক্স-রে, ব্লাড টেস্ট, হ্যাঁ মানে সব কিছু। দিদি এটা 9 থেকে 10 দিনের ঘটনা বলছি। কোনো ওষুধ কাজ করছে না। হসপিটাল চেঞ্জ করলাম, ভালো ডাক্তার দেখানো শুরু করি, যদি কোনো রকমভাবে কোনো জায়গায় চেঞ্জ হয়।
তার সাথে শুরু করলাম হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নেওয়া, যে যা বলছে ব্যায়াম করা, সমস্ত কিছু, কিন্তু কমছে না, আমার ব্যথার কোনো হচ্ছে না। এবং এবার আমি শুয়ে পড়ি, আমি খাওয়া দাওয়াটা আমাকে খাইয়ে দিতে হচ্ছে, এমনকি জল আমাকে বাহাতে খেতে হচ্ছে, এবং আমার সব সময় কাঁধটা এতটা ভারী বলে মনে হয়, যেন মনে হয় আমি যদি ডান দিক ফিরে শুয়ে থাকি আমার বাঁ দিকে এতটা জোরে কেউ চেপে আছে যে আমার ডান কাঁধটা ভেঙে যাবে। আবার যদি আমি ডান দিক থেকে বদলে বাঁ দিক ফিরে শুই তো ডান কাঁধে এমন করে কেউ চেপে আছে, আমি শুতে পারছি না, আমাকে সোজা হয়ে শুতে হয়েছে। এটা 11 থেকে 12তম দিনের ঘটনা। আমি যখন চিত হয়ে শুয়েছি, খুব ভয়ঙ্কর উল্টো পাল্টা বাজে স্বপ্ন দেখতে শুরু করি, ভৌতিক। হঠাৎ করে যেন মনে হচ্ছে একটা মেয়ে মাথা চুলগুলো এবড়ো খেবড়ো খুব বাজে করে রয়েছে, আমার কাছে এসছে, এসে বলছে, তুই তো খুশিতে আছিস, তুমি তো ভীষণ আনন্দে আছিস, আচ্ছা আমি দুঃখে আছি, আমার শান্তি কোথায়? আমার শান্তি নেই। আমার হঠাৎ করে কি একটা যেন মনে হতেই আমার বুকের উপরে চাপ সৃষ্টি হতেই আমার চোখটা খুলে গেল। চোখটা খুলে যেতে তাকিয়ে দেখি যেটা আমি স্বপ্নে দেখছিলাম ওটা আমার স্বপ্ন নয়, আমার সত্যিকারই আমার বুকের উপর কোনো কালো ছায়া বসে আছে, আর সেই কালো ছায়াটাই আমার প্রায় গলাটাকে টিপে ধরতে চাইছে। আমার যেন মনে হচ্ছে আমার বুকের ভেতর থেকে হৃদয়টাকে টেনে বার করে নেবে। গলাতে আমার জোর আসছে না, আমি আপ্রাণ চিৎকার করার চেষ্টা করছি, কিন্তু সামনে মেয়েটা আমাকে ওইভাবে চেপে ধরে আছে, শুধু বলতে চাই যে শান্তি চাই, শান্তি। এরকম ধরনের আমি কিছু বুঝতে না পেরে, হয়তো ভগবানের অশেষ কৃপা ছিল, আমি চিৎকার করে ওইখানেই বিছানায় অজ্ঞান হয়ে যাই। যখন আমার চোখ খোলে সেটা হচ্ছে সকালবেলা। এক চাচাকে আমার মা ডেকে এনেছেন পাশে, উনি মুসলিম ধর্মের, উনি মৌলবি টাইপের, উনি অনেক রকম ঝাড়ফুঁক করেন। ওই সময়ই শুনি, সেই রাতেই আমার চিৎকার শুনে আমার বাবা মা এবং আমার যিনি ওয়াইফ সবাই চলে আসেন। অনেক চেষ্টা করে মুখে জল ঠল দিয়ে আমার জ্ঞান ফেরানোর, কোনো রকমভাবে আমার জ্ঞান ফেরানো সম্ভব হয়নি। তো থাকতে না পেরে সেই রাতেই তারা চাচাকে ফোন করে এবং তাকে হাতে পায়ে ধরে তাকে বলা হয় যে আপনি প্লিজ আসুন, এবং তিনিও সত্যি বলতে কি আমার বাড়িতে আসেন এবং জল পোড়া দেয়, নানা রকম ঘরের মধ্যে অনেক কিছু পোড়া দেন, ধোঁয়া দেন। তারপরে অনেক কষ্ট করে আমার সকালবেলায় জ্ঞান ফেরে এবং একটা কবচ করে দিয়ে আমার হাতে বেঁধে দেয়। আর সকালবেলা জ্ঞান ফেরে ঠিক কথা দিদি, কিন্তু আমার জ্বরটা ছিল প্রচুর। তো ডাক্তারি ওষুধ খেয়ে আমি উঠে বসতে পারি, কিন্তু জ্বরটা ছিল। তো আমাকে বলে একবার, উনি যে মাজারে বসেন আমাকে একবার তার কাছে নিয়ে যাওয়ার জন্য মাকে বলে। তো আমার জ্বরটা কমার পর আমরা অটো ধরে আমি তার ওখানেই যাই। যাওয়ার পর চাচা আমার কাছে সব কিছু জিজ্ঞাসা করে। এমন কোনো কিছু তো আমি করেছি যেটা এ নিজের থেকে করেনি, মানে এই আত্মাটা নিজের থেকে কোনো দোষ করেনি, আমার দ্বারা ঘটিত। আমি তখন থাকতে না পেরে আমি বুঝতে পেরে যাই যে কি হয়েছে, এবং আমি চাচাকে বলি, সমস্ত কথা স্বীকার করি। মা খুব রাগ করে, আমার বাড়িতে সকলে রাগ করে, এবং বাড়িতে ফেরত আসি। আসার পর আমারই এক বন্ধুর সোর্সে তারাপীঠ নাম করা জায়গা, সিদ্ধপীঠ বুঝতেই পারছো, ওখানকার এক তান্ত্রিকের সাথে আমরা যোগাযোগ করি এবং তার কাছে খুব সব কথা খুলে বলে আমাকে তারাপীঠ নিয়ে যাওয়া হয় এবং আমরা তারাপীঠ যাই। সেখানে গিয়ে আমার নামে একটা যজ্ঞ করা হয়, পুজো টুজো করা হয়। কিন্তু দিদি কোনো মতেই এটা আমাকে ছাড়ছিল না। সে আমার বাড়িতে জায়গা করেছে, বলছে তাকে শান্তি করতে হবে।
আমার সাথে থাকা সেই আমাদের এক কাকু, বেশ বয়স্ক, উনি আসেন আমাদের বাড়িতে এবং তিনি বাড়িতে এসে ওই ঘরের ভেতর গিয়ে আমাকে পুনরায় যা যা আমি করেছি সেরকম করে তাকে ডাকি এবং ভালো করে তার কাছ থেকে জানতে চাই এবং তাকে ব্যাক করার কথা বলি, মানে পুরো নিয়মটা পালন করি, ব্যাক করার কথা বলি এবং তাকে শান্তি করা হয় এবং তার কথা আমি সব জায়গায় বলে বেড়াই। কারণ আমি তাকে কথা দিয়েছিলাম যে তুমি আমার যদি এত টাকা পাইয়ে দাও বা আমার প্রবলেম সলভ করে দাও তো আমি তোমার নাম প্রচার করব বা তোমার কথা সকলকে বলবো। আমি সকলকে সেটা বলে উঠিনি কোনো দিনই এবং তাকে আমি চলে গিয়ে শান্তিতে থাকতে সেটাও আমি বলিনি। আমি জাস্ট ওই ভিডিওটা দেখেছিলাম, দেখে আমি ভিডিও অনুযায়ী আমি ওখানে কাজ শুরু করে দিই। কিন্তু আমি যে নিয়ম পুরোপুরি না জেনে না করে আমি শুধুমাত্র ওইটা পারফর্ম করে ফেলেছিলাম, যেটাকে বলতে পারো দিদি। ব্যাস আমার জীবনে এটা একটা বিশাল ভুল হিসাবে এসে যায়, যেটার জন্য আমাকে প্রায় মারাত্মক একটা ভয়ানক রাত আমার জীবনে দেখতে হয় এবং ওই দিনের যে কষ্ট, যে কষ্টটা আমি পেয়েছি ওই কয়েকটা দিন, এটা পুরোপুরি 14তম দিনের দিন এন্ড হয় আমার জীবন থেকে এবং সমস্ত কিছুতে একটা শান্তি পাই। তারপরেও আমাকে এই কাকুও আমাকে একটা কবজ দেন এবং আমি ওটা ধারণ করে আজও আছি। কিন্তু এর পরবর্তী দিদি আমি কিছু বুঝিনি, আর একটা তারই দেওয়া টাকা থেকে, সেই টাকা থেকে আমি একটা ছোট বিজনেস খুলেছি। বিজনেসটা খুব ভালোভাবে না চললেও দিদি মোটামুটি চলে যাচ্ছে। হ্যাঁ, কোনো কিছু করবার আগে পুরোপুরি জ্ঞান না নিয়ে করাটা আমার সেদিন রাতে ভুল ছিল এবং সম্পূর্ণটা রীতি অনুযায়ী না করার জন্য আমাকে শাস্তি ভোগ করতে হয়েছিল। এই ছিল দিদি আমার ঘটনা। আমি ষষ্ঠীতলা থেকে পুরাব দাস। আশা করছি ঘটনাটি খুব তাড়াতাড়ি শুনতে পাবো। একটা অসাধারণ ঘটনা আমি এই ইউটিউব পরিবারে তোমাদের সকলকে শোনালাম। বন্ধুরা, এটা প্ল্যানচেট নয়, কিন্তু প্ল্যানচেটের মতনই বেশ ভয়ানক। আমাদের জীবনে ছোট্ট ছোট্ট ভুল কত বড় প্রাণঘাতী হতে পারে, এটা একটা উদাহরণ এই পুরবের ঘটনা। সুতরাং যে আত্মা আমাদেরকে দিচ্ছে, আমার সবসময় মনে রাখা উচিত তাকে আমি যে কথা দিচ্ছি, কথা দিয়ে কথা রাখাটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা মানুষকেই কথা দিয়ে কথা রাখি না। আমরা মানুষকে যথেষ্টই কথা দিই, কিন্তু দেখতে গেলে আমিও একটা আত্মা। আমি যে মানুষটাকে কথা দিচ্ছি সেও একটি আত্মা, কারণ এই দেহটা তো মিথ্যা, সবারই দেহ চলে যায়, আত্মাটা থেকে যায়। সুতরাং এই দেহ অবস্থায় আমি একটা আত্মাকে ডেকে তার কাছ থেকে বেনিফিট সব রকমভাবে নিচ্ছি এবং তাকে কথা দিচ্ছি, কিন্তু কথা দিয়ে কথা না রাখলে একটা ছোট বাচ্চাও রেগে যায়, তাহলে এটা তো হতেই পারে। তো বন্ধুরা, এরকম কোনো ঘটনা থাকলে অবশ্যই আমাকে মেল করো, আর চলে আসবো এরকম ধরনের আরও কিছু ভয়ানক অথবা অবিশ্বাস্য কোনো ঘটনা নিয়ে ঠিক সামনের শনিবার রাত 10টায়। নমস্কার।